কজন মা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি তার পুত্র সন্তানকে মেয়েদের রেসপেক্ট করতে, মেয়েদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকাতে শেখান? আসিয়ার ইস্যুটা নিয়ে পুরা বাংলাদেশ এখন উত্তাল, এবং আমি মনে করি যে এই ইস্যুটা শুধু একটা জাতীয় ইস্যু না, এটা মানে যুগে যুগে এটা একটা মানে এমন একটা ইস্যু যেটা মানুষের মনুষ্যত্বকে কাঁপিয়ে দেয়, এমন একটা ইস্যু। মানে এই বিষয়ে কিছু বলতে গেলে মানে মনের মধ্যে যে এমন একটা অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একজন নারী হিসাবে এবং সর্বোপরি একজন মানুষ হিসাবে এই আসিয়ার ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই ভয়াবহ, হ্যাঁ, এবং যেটা কখনোই আমাদের কাম্য না। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনার কারণে একজন মানে বাবা মা, বিশেষ করে একজন মা যখন তার কন্যা সন্তান হয় তখন শিউরে ওঠে, কন্যার ভবিষ্যৎটা চিন্তা করে যে কি হবে, একটা অনিরাপত্তায় ভোগে তার কন্যা সন্তানকে নিয়ে। তো আর আসিয়ার ক্ষেত্রে আমি বলবো যে অনেকগুলা ইস্যুস আছে এই আসিয়ার ক্ষেত্রে বলার মতন। একটা তো হচ্ছে যে এই যে একটা সামাজিক নিরাপত্তা অভাব, হ্যাঁ, সামাজিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব। আমরা যেভাবে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেই চলাফেরার ক্ষেত্রে বা হচ্ছে যে বিভিন্ন কিছু শেখাই, মেয়েদেরকে আমরা একটা পরিবারে মেয়েদের উপর যতটা বাইন্ডিংস দেই, যতটা কিছু আরোপ করি, কিন্তু পুত্র সন্তানকে আমরা কিছুই ওরকম নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম একটা সিরিয়াস নই, যে কারণে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের মূল্যবোধের চরম অবক্ষয়। না হলে আসিয়ার মতন একটা ছোট্ট শিশু, সে তো শিশু, তার প্রতি এরকম একটা যৌন দৃষ্টিতে মানুষ কেন তাকাবে? কেন? এটা হচ্ছে কি একেবারেই মানে নৈতিক চরিত্রের অবক্ষয় এবং অ্যাজ এ হোল পুরো সমাজের অবক্ষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বলবো যে এই যে ধর্ষণের মামলা, আপনারা অবাক হবেন যারা আদালতে বিচরণ করেন তারা জানেন যে এই মামলাগুলা 80% ক্ষেত্রে এই মামলাগুলা হচ্ছে প্রহসনের মামলা। দেখা যাচ্ছে যে অনৈতিকভাবে দুজন প্রেমিক প্রেমিকা একসাথে অবস্থান করছেন, হ্যাঁ, যেই দুজনের মধ্যে কোনো কারণে বনিমলা হলো না, সাথে সাথে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা ঠুকে দিল ছেলেটির বিরুদ্ধে, তাকে করা হয়েছে। অথবা এমন কিছু কমার্শিয়াল সেক্স ওয়ার্কার আছে, টাকার অঙ্কে বনিবনা হলো না, সে একটা মামলা ঠুকে দিল, আমাকে করা হয়েছে। কোন কোন সময় এই মামলাটি ব্ল্যাকমেইল করার ইস্যু হিসেবে ব্যবহৃত হয় কোন কোন এই মামলা। তাহলে সেক্ষেত্রে বলেন এইসব কারণে ধর্ষণের মতো এই ভয়াবহ মামলার গুরুত্ব কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আইনকে নমনীয় করে রাখতে হচ্ছে এবং কঠোরভাবে ব্যবস্থাটা নেওয়া যাচ্ছে না। এইসব আজাইরা বলবো আমি এটাকে, প্রহসনের আজাইরা ধর্ষণ মামলার জন্য আসল ধর্ষিতা, আসল ভিকটিম, হ্যাঁ, তারা ন্যায় বিচার পাচ্ছেন না। এবং যারা খারাপ, যারা ধর্ষক, এইসব ধর্ষকরা সুন্দর করে আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। কেন? এই ধরনের প্রহসনমূলক মামলা করার জন্য, মামলাগুলোর জন্য। আমি বলবো যে এই ধরনের থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে তো অবশ্যই এমন করতে হবে যে মানুষ এই ধরনের একটা চিন্তা করতেও, মাথার মধ্যে আনতেও ভয় পায়, শিউরে ওঠে যে না, এটা করলে এটার পরিণতিটা এরকম ভয়াবহ হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে মানুষ একটাবার হলেও ভাববে, এবং সেটা কার্যকর করতে হবে। যে আমি মৃত্যুদণ্ড দেওয়া হলো, সে কয়দিন পরে জামিনে বের হয়ে চলে গেল না। আইনজীবীদেরকে আমি অনুরোধ করব এই ধরনের নৃশংস মামলার পক্ষে মানে আসামির পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ান। হ্যাঁ, তো এই সবগুলা ব্যাপারের উপর মানে এমফাসিস দিতে হবে, সবগুলা ব্যাপার। এবং সেই সাথে যে মানে অবাধ যেগুলো মানে দেখা যাচ্ছে যে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচরণটা খুব বেশি, তাদের সন্তানরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি দেখছে এটা মনিটর করতে হবে, যে বাবা মাদের মনিটর করতে হবে তার ছেলে সন্তানটি বা তার মানে কি দেখছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে
মনে রাখতে হবে যে কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু করে না। অনেকেই হয়তো জানেন না যে মানে আলোচিত নৃশংস নির্মম বেশিরভাগ মামলায় যারা আসামি তাদের মধ্যে নারীও আছেন। দেখা গেছে যে নারী, এমনকি এমনও আছেন যে নারী সেই ভিকটিমকে চেপে ধরে রেখেছেন, ধর্ষণ করেছেন, এরকমও ঘটনা আছে। হ্যাঁ, কারণ অনেকেই হয়তো জানেন না। না, এখন হচ্ছে যে আমি আসিয়ার ক্ষেত্রে এটা হয়েছে কিনা আমি এটা জানি না, কিন্তু অনেক অনেক, যেমন আমি বলবো যে নুসরাত মানে এরকম আরো অনেক মামলা আছে যেখানে, এমনকি কলকাতায় একটা ডাক্তার মেয়েকে করা হয়েছিল, হ্যাঁ, যেটা নিয়ে পুরো কলকাতা তোলপাড় হয়েছিল। হ্যাঁ, এবং সেখানে কিন্তু ওই চিকিৎসক মেয়েটির হাত চেপে ধরে রেখেছিল তারই এক নারী কলিগ। তাহলে বলুন আপনারা, কিন্তু শুধু পুরুষ তাই না, এখানে অনেক মহিলাও দাঁড়িয়ে আছে। এবং আমি কারাগারে এরকম সাজাপ্রাপ্ত অনেক কয়েদিকে দেখেছি যারা কিন্তু এই মামলায় এসেছে। প্রথম খুব অবাক লাগতো যে আরে মামলা, অথচ সে সাজাপ্রাপ্ত। তারপর যখন তার মুখ থেকে ঘটনা শুনেছি শিউরে উঠেছি। তো আমি বলবো যে সবগুলা বিষয়ের প্রতি আলোকপাত করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে পোশাক। অনেকেই বলেন একটা নারী যখন হয় তখন হচ্ছে যে নারীর চালচলন এবং পোশাকের দিকে ইঙ্গিত করেন, হ্যাঁ, যে তার পোশাকের জন্যই। তাহলে আজকে এই 8 বছরের মেয়েদের ক্ষেত্রে তারা কি বলবেন? তারা কি তার চালচলন এবং বাচ্চাটির পোশাকের দিকেই আঙ্গুল তুলবেন? তা আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলেন তার আসলে একটা অজুহাত তৈরি করেন এই নৃশংস অপরাধের পক্ষে। তো আমি মনে করি তাদেরকেও মানে নিজের মানসিকতা পরিবর্তন করা উচিত। আর শেষ পর্যন্ত আরেকটা ব্যাপার বলতে চাই যে কিছু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্টে, অনেক নারীর পোস্টে নারী এবং পুরুষের অশ্লীল কমেন্টস দেখে বোঝা যায় যে এরা প্রত্যেকে পোটেনশিয়াল ধর্ষক, পোটেনশিয়াল রেপিস্ট। কারণ যারা এ ধরনের অশ্লীল কমেন্ট করতে পারেন তারা সুযোগ এবং সুবিধা পেলে করতেও দ্বিধা করবেন না। তা আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ের প্রতি এমফাসিস দেওয়া উচিত এবং সর্বোপরি এমন একটা মানে সুস্থ পরিবেশ, সুস্থ আইনি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার একটা থাকা উচিত, আবহ থাকা উচিত, যাতে এ ধরনের ঘটনা এটাই শেষ হয় আর কখনো এ ধরনের ঘটনা না ঘটে।